নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা খুব সুন্দর একটি গল্প বোঝা পড়ে শোনাচ্ছি। বোঝা, শুনতে থাকুন, পাশে থাকুন। সাগরপুরে আজ মহা ধুম। রোশন চৌকি আর ঢাকের বাদ্যে গ্রাম সরগরম। সপ্তাহ ধরিয়া যে কি কাণ্ড বাঁধিয়া গিয়াছে তাহা গ্রামের এবং তৎপার্শ্ববর্তী ৪-৫ ক্রোশের সকল লোকই জানে। এরা সুযোগ্যে ঢাকঢোলের এমন মহান একত্র সমাবেশ, সানাই দলের এমন আদর্শ ঐক্যভাব, কাংস নির্মিত বাদ্যযন্ত্রের এমন প্রচন্ড বিক্রম দেখা গিয়েছিল যে গ্রামের লোক ইতিপূর্বে এমন কাণ্ড কখনো আর দেখে নাই। রং বেরং বাদ্যযন্ত্রের সাহায্যে মনুষ্য শ্রেণীর যে আনন্দ কোলাহল উত্থিত হইয়াছে তাহাতে গ্রামের পশুগুলা অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে। বিশেষত গরু বাছুরের দল। ঢাকঢোলের আত্মদ্রোহিতায় তাহাদের মর্মপীড়ার আর সীমা নাই। এত সমারোহের কারণ একটা নাবালক 14 বর্ষীয় বালকের বিবাহ। সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র পুত্রের বিবাহ উপলক্ষ করিয়াই এমন কাণ্ড বাঁধিয়া গিয়াছি। হরদেব মিত্র বেশ বড় লোক, প্রায় 25-26 হাজার টাকা তাহার বাৎসরিক আয়। পাত্রের নাম শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্র। হেয়ার সাহেবের স্কুলে এন্ট্রান্স ক্লাসে সে পড়ে। অত অল্প বয়সে বিবাহের কারণ একমাত্র সত্যেন্দ্রর মাতার বধূমুখ দেখিবার একান্ত স্বাদ। বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর কনিষ্ঠা কন্যা সরলার সহিত সত্যেন্দ্রর বিবাহ হইয়া গেল। রাঙা বউ। সত্যেন্দ্র মহা খুশি। 10 বছরের টুকটুকে ছোট বউটির মুখ দেখিয়া সত্যেন্দ্রের জননী বিশেষ হৃষ্টচিত্ত হইলেন। বিবাহের পরবৎসরই হরদেব বাবু বধূ আনিলেন। কারণ গৃহিণীর এরূপ অভিসন্ধি ছিল না যে বধূকে পিতৃগৃহে রাখিয়া দেন। তিনি প্রায় বলিতেন, বিবাহ হইলে মেয়েকে আর বাপের বাড়িতে রাখিতে নাই। মতটা মন্দ নহে। সত্যেন্দ্রর পাঠের সুবিধার জন্য হরদেব বাবুকে সস্ত্রীক কলিকাতাতেই থাকিতে হইত। সরলা কলিকাতায় আসিল। অল্প বয়সে বিবাহ হইয়াছিল বলিয়া সরলা হরদেব বাবুর সহিত কথা কহিত। এমনকি সত্যেন্দ্র উপস্থিত থাকিলেও সে শ্বশ্রু ঠাকুরানীর সহিত কথা বলিত। গৃহিণীর তাহাতে সুখ ভিন্ন অসুখ ছিল না। কিছুদিন পরে কামাখ্যাবাবু সরলাকে একবার বাটি লইয়া গেলেন। তাহার 2-1 মাস পরে সত্যেন্দ্র একদিন রাগ করিয়া বলিয়াছিল, বইগুলোতে ছাতা ধরিয়াছি, 2 হাতের কালি শুকাইয়া গেছে। এমন একজন নেই যে এগুলো দেখে। কথাটা মা বুঝিলেন। হরদেব বাবুরও কানে গেল। তিনি হাসিয়া বউ আনিতে পাঠাইলেন। লিখিলেন, আমার বাটিতে বড় গোলযোগ উপস্থিত হইয়াছে, মা ভিন্ন বোধহয় থামিবে না, সুতরাং মাকে পাঠাইয়া দিবেন। আবার সরলা আসিল। সত্যর ছোটখাটো কাজগুলি সেই করিত। বইগুলি ঝাড়িয়া মুছিয়া সাজাইয়া রাখা, কলেজের কাপড় জামাগুলি ঠিক করিয়া রাখা, অর্থাৎ তাড়াতাড়িতে 2 হাতে 2 রকমের বোতাম, কিংবা আহার করিতে অত্যন্ত বিলম্ব হইয়া গিয়াছে,
কলেজের 1 ঘন্টা যাই যায় সময়ে। এক পায়ে কার্পেটের, অপর পায়ে বার্নিশ করা জুতা সে না পরিয়া ফেলে। ফর্সা জামার উপর রজক ভবনের শুভাগমনের জন্য প্রস্তুত চাদরের জুলুম না হয়। এই সব কাজগুলা সরলাই দেখিত। সরলা না থাকিলে এসব গন্ডগোল তাহার প্রায়ই ঘটিত। এমন অন্যমনস্ক লোক কেহ কখনো দেখে নাই। এ সকল কাজ সরলা ভিন্ন অপর কাহার দ্বারা হইত না বটে, আর হইলেও সত্যেন্দ্রর পছন্দও হইত না বলিয়া কাজগুলি সরলাই করিত। সুশীলা সরলার বড় দিদি, তাহার ছেলের ভাত। সুতরাং কামাখ্যাবাবু দৌহিত্রের অন্নপ্রাশন উপলক্ষে সরলাকে বাটি লইয়া যাইবার জন্য কলিকাতা আসিলেন। সরলা দিদি সরলা ও সত্যেন্দ্রকে যাইবার জন্য বিশেষ অনুরোধ করিয়া পত্র লিখিয়াছি। বিশেষ সরলা প্রায় 3 বৎসর যাবৎ দিলজানপুরে যায় নাই। সত্যেন্দ্র যখন যাইতে সম্মত হইল, তখন কামাখ্যাবাবু পরমানন্দে জামাতা কন্যা লইয়া দেশে আসিলেন। গৃহিণী বহু দিবসের পর তাহাদিগকে পাইয়া অত্যন্ত আহ্লাদিত হইলেন। যাহার ছেলের ভাত, সে আসিয়া দুজনকেই অনেক কথা শুনাইয়া দিল, অনেক রকমে আপ্যায়িত করিল। শুভকর্ম নির্বিঘ্নে সমাধা হইয়া যাইবার পর সত্যেন্দ্র বাটি যাইতে চাহিল, কিন্তু গৃহিণী তাহাতে বিশেষ আপত্তি করিলেন। বলিলেন, এতদিন পরে এসেছ, আরো কিছুদিন থাকতে হবে। সরলাও ছাড়িল না। সুতরাং আরো 2-4 দিন থাকিতে সত্যেন্দ্র সম্মত হইল। 2-4 দিন কাটিয়া গেল, তবু সরলা ছাড়িতে চাহে না। কিন্তু না যাইলেও নহে, পড়াশোনার বিশেষ ক্ষতি হয়, পরীক্ষারও অধিক বিলম্ব নাই। আসিবার সময় সরলা জিজ্ঞাসা করিল, আমাকে আবার কবে নিয়ে যাবে? সত্যেন্দ্র কহিল, যখন যাবে তখনই। তাহলে আমাকে 10-12 দিন পরে নিয়ে যেও। সত্যেন্দ্র অতিশয় আহ্লাদিত হইল, সে এতটা ভাবে নাই। তখন অশ্রুজলের মধ্যে সরলা স্বামীকে বিদায় দিয়া হাসিয়া বলিল, দেখো, আমার জন্য যেন ভেবো না, আর রাত্রি পর্যন্ত পড়ে যেন অসুখ না হয়। রাত্রি 10টার অধিক না পড়িবার জন্য সরলা বিশেষ করিয়া মাথার দিব্যি দিয়া দিল। কি একটা উদাস পরা প্রাণ লইয়া সত্যেন্দ্র সেই দিন কলিকাতায় পৌঁছিল। সত্যেন্দ্রনাথ একখানা পুস্তক লইয়া বসিয়াছিল। পুস্তকের পৃষ্ঠার সহিত মনের একটা বিষম দ্বন্দ্বযুদ্ধ চলিয়াছিল। সত্যেন্দ্র গনিয়া দেখিল, সমস্ত দিনে মোটে 26 লাইন পড়া হইয়াছি। দুঃখিত ভাবে সে ভাবিল, বাহ, এইরকম পড়লে পাস হব। ক্রমে দুঃখ ঈষৎ ক্রোধে পরিণত হইল। সে ভাবিল, সমস্তই পোড়ামুখী শরৎ দোষ। 5 দিন এসেছি, একটুকু পড়তে পারিনি। আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে, 10টার বেশি পড়তে গেলে আলো নিভিয়ে দেয়। একে কোথাও পাঠিয়ে দিলে ভালো করে পড়ব। ঠিক উল্টো, কালই তাকে আনতে যাব, না হলে লজ্জার খাতিরে কি ফেল হব। যাহা হোক, সত্যেন্দ্রনাথ এরূপ একটা মতলব আঁটিতেছিল। কি করিয়া আনাই, কেমন করিয়াই বা বলি, লজ্জা করে। এত ভালোই বা বাসিলাম কেমন করিয়া। 2 দিন একটা ভৃত্য আসিয়া একখানা টেলিগ্রাম হাতে দিল। সত্যেন্দ্র অতিশয় বিস্মিত হইল।
আর ভাবিবার সময় নাই। কোথাকার টেলিগ্রাম? কভার খুলিতেই সত্যের হৃদকম্প শুরু হইল। ভিতরে যাহা লেখা ছিল তাহাতে মাথা একেবারে ঘুরিয়া গেল। সরলা পীড়িতা। সেই দিনই হরদেব বাবু সত্যেন্দ্রকে লইয়া দিলজানপুর যাত্রা করিলেন। বাটির সম্মুখে কামাখ্যা বাবুর সহিত সাক্ষাৎ হইল। হরদেব বাবু চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন, মা কেমন? কামাখ্যা বাবু কহিলেন, আসুন, ভিতরে আসুন। হরদেব বাবু ভিতরে গিয়ে দেখিলেন সরলা বিসূচিকা রোগে আক্রান্তা। একদিনে সরলাকে যেন আর চেনা যায় না। চক্ষু বসিয়া গিয়াছে, পদ্মের মতো মুখখানিতে কালিমা পড়িয়াছে। বিজ্ঞ হরদেব বাবু বুঝিলেন অবস্থা ভালো নহে। চক্ষু মুছিয়া ডাকিলেন, মা সরলা। সরলা চাহিয়া দেখিল, তখনও সরলার বেশ চৈতন্য আছে। কেমন আছো মা? সরলা হাসিয়া বলিল, ভালো আছি তো। দুইজনেই বুঝিল এটা আপোষে মিটমাট হইয়া গেল। সকলে চলিয়া যাইলে সত্যেন্দ্র আসিয়া কাছে বসিল। দারুণ আতঙ্কে কথা বাহির হইল না। তখন জোর করিয়া নীরস ভাঙা ভাঙা গলায় সত্যেন্দ্র ডাকিল, সর। শুষ্ক ভাঙা গলা, ক্ষতি কি? সেই চিরপরিচিত স্বর, সেই আদরের ডাক, সর। হে কি ভুল হয়? সরলা চাহিল। সে হরদেব বাবুকে দেখিয়া পূর্বেই সত্যেন্দ্রর আগমন অনেকটা অনুমান করিয়াছিল। সরলা স্বামীকে তামাশা করিতে বড় ভালোবাসিত। হাসিয়া বলিল, কি নিতে এসেছ? কথা বসিয়া গিয়াছি। এতক্ষণ কোনো মতে সত্যেন্দ্র চোখের জল চাপা দিয়া রাখিয়াছিল। অবস্থা দেখিয়া সে বালির বাঁধ ভাঙিয়া গেল। সত্যেন্দ্র জানিত এ সময় কাঁদিতে নাই, কিন্তু পোড়া চোখের জলের কি সে বিবেচনা আছে? বেশ ধীরে ধীরে স্বচ্ছন্দে তাহারা একটির পর একটি করিয়া ফোঁটার নামিতে আরম্ভ করিল। তাহারা যে সরলা রঙ্গে মিশিতেছে, এ অবকাশ তাহাদের কখনো হইয়াছে কি? কখনো হয় নাই। তোমার কিংবা সরলার খাতিরে তাহারা কি এ সুযোগ ছাড়িয়া দিবে? সরলা স্বামীকে কখনো কাঁদিতে দেখে নাই, সেও কাঁদিল। অনেকক্ষণ পরে চক্ষু মুছিয়া সে বলিল, ছি, কাঁদো কেন? পুরুষ মানুষের কি কাঁদতে আছে? এ কি বটে সরলা, বেশ বুঝিয়াছ। অন্তর্দাহে তাহারা শুকাইয়া কাঠ হইয়া যাহুক, এক ফোঁটা জল যেন না পড়ে। অশ্রু স্ত্রীলোকের জন্য, পুরুষের তাহাতে হাত দিবার অধিকার নাই। যন্ত্রণায় পুড়িয়া যাও, কাঁদিতে পাইবে না, কাঁদিলে স্ত্রীলোক হইয়া যাইবে। সরলা, এ ব্যবস্থা কি তোমরাই করিয়াছ? সরলা স্বামীর হাত আপনার হাতে টিপিয়া ধরিয়া কাঁদিয়া বলিল, পরজন্ম বিশ্বাস করো কি? সত্যেন্দ্র কাঁদিতে কাঁদিতে বলিলাম, করতাম কিনা জানি না, কিন্তু আজ হতে সম্পূর্ণ বিশ্বাস করব। সরলার মুখে ঈষৎ হাসির চিহ্ন প্রকাশ পাইল। ঔষধ খাইবার সময় হইয়াছে দেখিয়া কামাখ্যা বাবু, হরদেব বাবু এবং ডাক্তারবাবু কক্ষে প্রবেশ করিলেন। ডাক্তার নাড়ি টিপিয়া বলিলেন,
আশা বড় কম, তবে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছায় পরদিন বেলা 7টার সময় সরলার মৃত্যু হইল। সন্ধ্যার সময় হরদেববাবু সত্যেন্দ্রকে লইয়া কলিকাতায় ফিরিলেন। কি যেন কি একটা হইয়া গিয়াছে। রাজশয্যায় শয়ন করিয়া ইন্দ্রত্বের সুখ কথঞ্চিত উপলব্ধি করিতেছিলাম। টানিয়া কে যেন সুখের স্বপ্নটুকু ভাঙিয়া দিয়াছে। অর্ধরাত্রে উঠিয়া বসিয়াছি, ঘুম ভাঙিয়া গিয়াছে। আমার আজীবন সহচর সেই অর্ধচিহ্ন খাটটায় শুইয়া আছি। আমি কাঁদিব না হাসিব? সুখের স্রোতে অনন্তে ভাসিয়া যাইতেছিলাম। হঠাৎ যেন একটা অজানা দলের পাশে আবদ্ধ হইয়া গিয়াছি। আর বুঝি কখনো ভাসিয়া যাইতে পাইব না। সব যেন উল্টাইয়া গিয়াছে। জীবনের কেন্দ্র পর্যন্ত কে টানিয়া পরিধির বাহিরে লইয়া গিয়াছে। কিছুই যেন আর ঠাওর হয় না। এ কি হইল? নিশীথে সত্যেন্দ্রনাথ জানালার পাশে বসিয়া সাগরপুরের অন্ধকার দেখিতেছিল। গাছগুলা কি একটা নিস্তব্ধতা ভাব সত্যেন্দ্র সহিত বিনিময় করিতেছিল। শোঁ শোঁ করিয়া নৈশ বাতাস বহিয়া গেল। কিছু বলিয়া গেল কি? বলিল বই কি, সেই এক কথা। সব জিনিসেই সেই এক কথা বলিয়া বেড়ায়। হইয়াছে কি? পাপিয়ার চোখ গেল বলে না, ঠিক যেন বলে মরে গেল। বউ কথা কও পাখিও আর আপনার বলে বলে না, সেও বলে বউ মরে গেছে। সব জিনিস ওই একই কথা বারবার কহিয়া বেড়ায় কেন? শোঁ শোঁ করিয়া নৈশ বাতাস যেন ওই এক কথাই কহে, নেই নেই, সে নেই। কেমন আছো সত্য? মাথাটা কি বড় ধরিয়াছে বলিয়া বোধ হয়? সে তো আজ অনেক দিন হইল। একটু শো না ভাই। চিরকাল কি এইভাবেই ওই জানালায় বসিয়া থাকিবে? সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্র দেখিতেছিল। যেটি সর্বাপেক্ষা ক্ষীণ সেটিকে বিশেষ পর্যবেক্ষণ করিয়াই দেখিতেছিল। চক্ষু মুদিতে সাহস হয় না, পাছে সেটি হারাইয়া যায়। দেখিতে দেখিতে ক্লান্ত হইলে সেইখানেই সে ঘুমাইয়া পড়ে। প্রভাতে নিদ্রাভঙ্গ হইলে আবার সেটিকে দেখিবার চেষ্টা করে। আলো ভালো লাগে না, জ্যোৎস্নায় আর আমোদ হয় না। অত ক্ষীণালোকে বিশিষ্ট নক্ষত্র কি আলোকে দেখা যায়? সত্যেন্দ্র এমএ পরীক্ষায় ফেল হইয়া গিয়াছে। পাশ হইবার ইচ্ছাও আর নাই, উৎসাহ নিবিয়া গিয়াছে। পাশ করিলে কি নক্ষত্র কাছে আসে? হরদেববাবু সপরিবারে দেশে চলিয়া আসিয়াছেন। সত্যেন্দ্র বলে সে বাটি হইতে ভালো পরীক্ষা দিতে পারিবে। শহরের অত গন্ডগোলে ভালো পড়াশোনা হয় না। সত্যেন্দ্র এখন এক রকমের লোক হইয়া গিয়াছে। মুখখানা দেখিলে বোধ হয় যেন বহুদিন কিছু খাইতে পায় নাই, যেন মস্ত পীড়া হইতে সম্প্রতি আরোগ্য লাভ করিয়াছে। দুপুরবেলা সত্য ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া ফটোগ্রাফ ছাড়িয়া ধুলা পরিষ্কার করে, নিজের পুরাতন পুস্তকগুলি সাজাইতে বসে। হারমোনিয়ামের ঝাঁপ খুলিয়া মিছামিছি পরিষ্কার করে। সরলার পরিষ্কৃত পুস্তকগুলি আরো পরিষ্কার করে। ভালো ভালো কাগজ খাম লইয়া সরলাকে পত্র লিখিয়া কি একটা শিরোনাম দিয়া নিজের বাক্সে বন্ধ করিয়া রাখে। সত্যেন্দ্রনাথ, তুমি একা নও, অনেকের কপাল
তোমারই মতো অল্প বয়সে পুড়িয়া যায়। সকলেই কি তোমার মতো পাগল হয়? সাবধান সত্য, সকলেরই একটা সীমা আছে। স্বর্গীয় ভালোবাসারও একটা সীমা নির্দিষ্ট আছে। যদি সীমা ছাড়াইয়া যাও, কষ্ট পাইবি, কেহ রাখিতে পারিবে না। সত্যেন্দ্র জননী বড় বুদ্ধিমতী। তিনি একদিন স্বামীকে ডাকিয়া বলিলেন, সত্য আমার কি হয়ে গিয়েছে দেখছো? কর্তা বলিলেন, দেখছি তো, কিন্তু কি করি? আবার বিবাহ দাও, ভালো বউ হলে সত্য আবার হাসবে, আবার কথা কবে। সেদিন সত্য আহার করিতে বসিলে জননী বলিলেন, আমার একটা কথা শুনবে? কি? তোমাকে আবার বিবাহ করতে হবে। সত্য হাসিয়া কহিল, এ কথা? তা বুড়ো বয়সে আবার ওসব কেন? মা পূর্ব হইতেই অশ্রু সঞ্চিত করিয়াছিলেন, সেগুলি এখন বিনা বাক্য ব্যয়ে নামিতে আরম্ভ করিল। মা চক্ষু মুছিয়া বলিলেন, বাবা, 21 বছরে কেউ বুড়ো হয় না, কিন্তু সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছা হয় না। কিন্তু আমি আর একা থাকতেও পারি না। পরদিন প্রাতে হরদেববাবু সত্যেন্দ্রকে ডাকিয়া ওই কথাই বলিলেন। সত্যেন্দ্র কোনো উত্তর দিল না। হরদেববাবু বুঝিলেন মনোভাব সম্মতিরই লক্ষণ। সত্যেন্দ্র ঘরে আসিয়া সরলার ফটোর সম্মুখে দাঁড়াইয়া কহিল, শুনছ সর, আমার বিয়ে হবে। ফটোগ্রাফ কথা কহিতে পারে না। পারিলে কি বলিত? বেশ তো, বলিত কি, সত্যেন্দ্রর এবার কলিকাতায় বিবাহ হইল। শুভ দৃষ্টির সময় সত্যেন্দ্র দেখিল মুখখানি বড় সুন্দর, ওহো সুন্দর। সে তথাপি ভাবিল, তাহার মাথায় একটা বোঝা চাপিল। বিবাহের পর 2 বৎসর নলিনী পিতৃগৃহেই রইল। 3য় বৎসরে সে শ্বশুর ভবনে আসিয়াছে। গৃহিণী নূতন বধূর চাঁদপানা মুখ দেখিয়া আবার সরলাকে ভুলিবার চেষ্টা করিলেন, আবার সংসার পাতিবার চেষ্টা করিলেন। রাত্রে যখন 2 জনে পাশাপাশি শুইয়া থাকে, তখন কেহই কাহারও সহিত কথা কহে না। নলিনী ভাবে, কেন এত অযত্ন? সত্য ভাবে, এ কোথাকার কি যে আমার সরর জায়গায় শুইয়া থাকে? নূতন বধূ লজ্জায় স্বামীর সহিত কথা কহিতে পারে না। সত্যেন্দ্র ভাবে, কথা কহে না ভালোই। একদিন রাত্রে সত্যেন্দ্রর ঘুম ভাঙিয়া যাইলে সে দেখিল শয্যায় কেহ নাই। ভালো করিয়া চাহিয়া দেখিল কে একজন জানালায় বসিয়া আছে। জানালা খোলা, খোলা পথে জ্যোৎস্নালোক প্রবেশ করিয়াছে। সেই আলোকে সত্যেন্দ্র নলিনীর মুখের কিয়দংশ দেখিতে পাইল। ঘুমের ঘোরে জ্যোৎস্নার আলোকে মুখখানি বড় সুন্দর দেখাইল। কান পাতিয়া সে শুনিল নলিনী কাঁদিতেছে। সত্য ডাকিল, নলিনী। নলিনী চমকিয়া উঠিল। স্বামী আহ্বান করিয়াছে, কোন মেয়ে কি করিতে জানি না, কিন্তু নলিনী ধীরে ধীরে আসিয়া নিকটে বসিল। সত্যেন্দ্র বলিল, কাঁদছ কেন, কাঁদছ কেন? অশ্রুবেগ দ্বিগুণ মাত্রায় বহিতে লাগিল। তাহার 16 বৎসর বয়সে স্বামীর এই আদরের কথা। অনেকক্ষণ চাপিয়া চাপিয়া কাঁদিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে সে বলিল, তুমি আমাকে দেখতে পারো না কেন? কি জানি কেন। সত্যেরও বড় কান্না আসিতেছিল। তাহা রোধ করিয়া সে বলিল, দেখতে পারি না তোমাকে
কি বললি? তবে যত্ন করতে পারি না। নলিনী নিরুত্তরের সকল কথা শুনিতে লাগিল। সত্যেন্দ্র কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, ভেবেছিলাম এ কথা কাহাকেও বলবো না, কিন্তু না বলেও কোনো লাভ নেই। তোমাকে কিছু গোপন করব না। সকল কথা খুলে বললে বুঝতে আমি এমন কেন। আমি এখনো সরলাকে, আমার পূর্ব স্ত্রীকে ভুলতে পারিনি। ভুলবো এমন ভরসাও করি না, ইচ্ছাও করি না। তুমি হতভাগ্যের হাতে পড়েছ। তোমাকে কখনো সুখী করতে পারবো এ আশা মনে হয় না। নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করিনি, নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতেও পারবো না। গভীর নিশীথে দুইজনে অনেকক্ষণে এইভাবে বসিয়া রহিল। সত্যেন্দ্র বুঝিতে পারিল নলিনী কাঁদিতেছে। সে কাঁদিয়াছিল কি? একে একে সরলার সব কথা মনে পড়িতে লাগিল। ধীরে ধীরে সেই মুখখানি হৃদয়ে জাগিয়া উঠিল। সেই নিতে এসেছ, মনে পড়িল। অনাহত অশ্রু সত্যেন্দ্রর নয়ন রোধ করিল। তাহার পর গণ্ড বাহিয়া ধীরে ধীরে ঝরিয়া পড়িল। চক্ষু মুছিয়া সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটি আপনার হাতে লইয়া বলিল, কেঁদো না নলিনী, আমার হাত কি? নিশিদিন অন্তরে আমি কি যন্ত্রণায় যে ভোগ করি তা কেউ জানে না। মনে বড় কষ্ট। এ কষ্ট যদি কখনো যায়, তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, হয়তো তোমাকে আবার যত্ন করতে পারবো। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য কয়জন বুঝে? নলিনী বড় বুদ্ধিমতী। সে স্বামীর কষ্ট বুঝিল। স্বামী তাহাকে ভালোবাসে না এ কথা সে তাহার মুখে শুনিল। তথাপি তাহার অভিমান হইল না। বোকা মেয়ে, 16 বৎসরে যদি অভিমান করিবে না, তবে করিবে কবে? কিন্তু নলিনী ভাবিল, অভিমান আগে না স্বামী আগে? সেই দিন হইতে কি করিলে স্বামীর কষ্ট যায়, ইহাই তাহার একমাত্র চিন্তার বিষয় হইল। কি করিলে স্বামী সতীনকে ভুলিতে পারেন, এ কথা সে একবারও ভাবিল না। ব্যথার যদি কেহ ব্যথী হয়, কষ্টতে যদি কেহ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেহ আগ্রহ করিয়া শ্রবণ করে, তাহা হইলে বোধহয় তাহার ন্যায় বন্ধু এ জগতে আর নাই। ইহার পর সত্যেন্দ্র নলিনীকে প্রায়ই পূর্বের কথা জানাইত। কত নেশা, দুইজনে সেই একই কথার অবসান হইত। সত্যেন্দ্র যে কেবল বলিত তাহা নহে, নলিনী আগ্রহের সহিত স্বামীর পূর্ব ভালোবাসার কথা শুনিতে ভালোবাসিত। 2 বৎসর গত হইয়াছে। নলিনীর বয়স এখন 18 বৎসর। তাহার আর পূর্বের মতো কষ্ট নাই। স্বামী এখন আর তাহাকে অযত্ন করে না। স্বামীর ভালোবাসা জোর করিয়া সে লইয়াছে। যে জোর করিয়া কিছু লইতে জানে, সে তাহা রাখিতেও জানে। তাহার এখন আর কোনো কষ্টই নাই। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্ত্রীর যত্নে, স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তাহার অনেক পরিবর্তন হইয়াছে। কাছারি কর্মের অবকাশে সে এখন নলিনীর সহিত গল্প করে, উপহাস করে, গান বাজনা করিয়া আমোদ পায়। এক কথায় সত্যেন্দ্র অনেকটা মানুষ হইয়াছে। মানুষ যেটা পায় না,
সেইটাই তাহার অত্যন্ত প্রিয় সামগ্রী হইয়া দাঁড়ায়। মনুষ্য চরিত্রই এমনি। তুমি অশান্তিতে আছো, শান্তি খুঁজিয়া বেড়াও। আমি শান্তি ভোগ করিতেছি, তবুও কোথা হইতে যেন অশান্তিকে টানিয়া বাহির করি। ছল ধরা যেন মানুষের স্বভাব সিদ্ধ ভাব। যে মাছটা পালাইয়া যায় সেইটাই কি চাই বড় হয়? সত্যেন্দ্রনাথও মানুষ, মানুষের স্বভাব কোথায় যাইবে? এত ভালোবাসা, যত্ন ও শান্তির মধ্যে তাহার হৃদয়ে মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জাগিয়া ওঠে। নিমেষের মধ্যে মনের মাঝে বৈদ্যুতিক ক্রিয়ার মতো যে বিপ্লব বাঁধিয়া যায়, তাহা সামলাইয়া লইতে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। মাঝে মাঝে তাহার মনে হয়, বুঝি আর সে সামলাইতে পারিবে না। এতদিনের চেষ্টা, যত্ন, অধ্যবসায় সমস্তই বুঝি বিফল হইয়া যাইবে। নলিনীর এতটুকু ত্রুটি দেখিলে সত্যেন্দ্র ভাবে, সরলা থাকিলে বোধহয় এমনটি হইত না। হইত কিনা ভগবান জানেন। হয়তো হইত না, হয়তো ইহা অপেক্ষা চতুর্গুণ হইত। কিন্তু তাহাতে কি? সে মৎস্য যে পালাইয়া গিয়াছে। সত্যেন্দ্র এখনো সরলাকে ভুলিতে পারে নাই। কাছারি হইতে আসিয়া যদি নলিনীকে সে না দেখিতে পায়, অমনি মনে করে কিসে আর কিসে। নলিনী বড় বুদ্ধিমতী। সে সর্বদা স্বামীর নিকটে থাকে, কারণ সে জানিত এখনো তিনি সরলাকে ভুলেন নাই। একেবারে ভুলিয়া যান এই ইচ্ছা নলিনীর কখনো মনে হয় না। তবে অনর্থক মনে করিয়া কষ্ট না পান, এই জন্যই সে সর্বদা কাছে থাকিত, যত্ন করিত। নাই ভুলুন, কিন্তু তাহাকেও তো অযত্ন করেন না। ইহাই নলিনীর ঢের। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। কলকাতায় তাহার বাটি নলিনীদের বাটির কাছে। কি একটা সম্বন্ধ থাকায় নলিনী তাহাকে কাকা বলিয়া ডাকে। রায় খুড়িমা প্রায় প্রত্যহই সত্যেন্দ্রর বাটি বেড়াইতে আসেন। গোপীবাবু প্রায় আসেন। গ্রাম সম্পর্কে খুড় শ্বশুরকে সত্যেন্দ্রনাথ অতিশয় মান্য করে। সত্যেন্দ্রর বাসা তাহার বাটি হইতে দূরে হইলেও উভয় পরিবারের বেশ মেলামেশে হইয়া গিয়াছে। নলিনীও মধ্যে মধ্যে কাকার বাড়ি বেড়াইতে যায়, কারণ একে কাকার বাড়ি, তাহাতে গোপীবাবুর কন্যা হেমার সহিত তাহার বড় ভাব, বাল্যকালের সখী। কেহ কাহাকে ছাড়িতে চাহে না। সেদিন তখন 12টা বাজিয়া গিয়াছে। সত্যেন্দ্র কাছারি চলিয়া গিয়াছে। কোনো কর্ম নাই দেখিয়া নলিনী ছবি আঁকতে বসিল, কিন্তু তৎক্ষণাৎ গড় গড় করিয়া একখানা গাড়ি ডেপুটি বাবুর বাড়ির সম্মুখে আসিয়া লাগিল। কে আসিল? হেম বুঝি? আর ভাবিতে হইল না। বিষম কোলাহল করিতে করিতে হেমাঙ্গিনী আসিয়া উপস্থিত হইল। হেমা আসিয়া একেবারে নলিনীর চুল ধরিল, কহিল, আর লেখাপড়া করার দরকার নেই, ওঠ, আমাদের বাড়ি চল, কাল দাদার বউ এসেছে। নলিনী কহিল, বউ এসেছে? সঙ্গে আনলে না কেন? হেমা কহিল, তা কি হয়, নতুন এসেছে, হঠাৎ তোর এখানে আসবে কেন? নলিনী কহিল, আমি তবে যাব কেন? হেমাঙ্গিনী হাসিয়া বলিল, তোর ঘাড় যাবে, এই আমি টেনে নিয়ে যাচ্ছি।
চুল ধরিয়া টানিয়া লইয়া যাইলে নলিনী কেন, অনেকেই যাইতে হইত। নলিনীকেই যাইতে হইল। যাইতে নলিনীর বিশেষ আপত্তি ছিল, কারণ তাহাদের বাটি যাইলে ফিরিয়া আসিতা বিলম্ব হইত। দুই একদিন নলিনীর বাটি ফিরিবার পূর্বেই সত্যেন্দ্রনাথ কাছারি হইতে ফিরিয়াছিলেন। সেরূপ অবস্থায় সত্যেন্দ্রর বড় অসুবিধা হইত। তিনি কিছু মনে করুন আর নাই করুন, নলিনীর বড় লজ্জা করিত, কারণ সে জানিত কাছারি হইতে ফিরিয়া আসিয়া তাহার হাতের বাতাস না খাইলে স্বামীর গরম ছুটিত না। বিধাতার ইচ্ছা, বহু চেষ্টাও আজও নলিনী 7টার পূর্বে ফিরিতে পারিল না। আসিয়া সে দেখিল সত্যেন্দ্র সংবাদপত্র পাঠ করিতেছে, তখনও কিছু আহার করে নাই। খাওয়াইবার ভার নলিনী আপন হস্তেই রাখিয়াছিল। কাছে আসিলে সত্যেন্দ্র হাসিল, কিন্তু সে হাসি নলিনীর ভালো বোধ হইল না। সে অন্তরে শিহরিয়া উঠিল। আসন পাতিয়া নলিনী জল খাবার খাওয়াইতে চেষ্টা করিল, কিন্তু সত্যেন্দ্র কিছু স্পর্শও করিল না। ক্ষুধা একেবারেই নাই। বহু সাধ্য সাধনাতেও সে কিছু খাইল না। নলিনী বুঝিল, হে অভিমান কেন? আজ হেমাঙ্গিনী শ্বশুর বাড়ি যাইবে। তাহার স্বামী উপেন্দ্রবাবু তাহাকে লইতে আসিয়াছেন। নলিনী বহু দিবস হেমার সহিত দেখা করিতে যায় নাই, তাই আজ হেমা অনেক দুঃখ করিয়া তাহাকে যাইতে লিখিয়াছে। নলিনী প্রতিজ্ঞা করিয়াছে স্বামীর অনুমতি বিনা সে আর কোথাও যাইবে না, কিন্তু আজ সে প্রতিজ্ঞা রক্ষা করিতে গেলে প্রিয় সখীর সহিত আর দেখা হয় না। নলিনী বড় বিপদে পড়িল। হেমা লিখিয়াছি তাহারা 3টার ট্রেনে রওনা হইবে। তাহা হইলে স্বামীর অনুমতি লওয়া কি করিয়া হয়? বহু কুতর্কের পর নলিনী যাওয়াই স্থির করিল। যাইবার সময় দাসীকে সে বলিয়া দিল যেন ঠিক 3টার সময় রায়দের বাড়ি গাড়ি পাঠানো হয়। গাড়ি পাঠানো হইয়াছিল, কিন্তু হেমার 3টার ট্রেনে যাওয়া হইল না। সুতরাং সে নলিনীকে কিছুতেই ছাড়িয়া দিল না। অনেক জিদ করিয়াও সে হেমার হাত এড়াইতেও পারিল না। হেমা আজ অনেক দিনের জন্য চলিয়া যাইতেছে। কতকাল আর দেখা হইবে না। সহজে কে ছাড়িয়া দেয়? বাটে ফিরিতে বিলম্ব হইলে স্বামী রাগ করিবেন, এ কথা বলিতে নলিনীর লজ্জা হইতেছিল। সহজে এ কথাকে বলিতে চাহি, এ হীনতা কে স্বীকার করে, বিশেষ এই বয়সী। অবশেষে সে কথাও সে বলিল, কিন্তু হেমা তাহা বিশ্বাস করিল না। সে হাসিয়া বলিল, বোকা বুঝিও না, রাগারাগির ব্যাপার আমি ঢের বুঝি। উপেন বাবু অনেক রাগ করতে জানেন। কথাটা হেমা হাসিয়া উড়াইয়া দিল, কিন্তু নলিনী মর্মে পীড়া পাইল। সকলের স্বামী কি এক ছাঁচে গড়া? সকলে কি উপেন বাবুর মতো? নলিনী যখন ফিরে আসিল তখন রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। আসিয়া সে শুনিল বাবু বাহিরে শয়ন করিয়াছেন। মাতঙ্গিনী ওরফে মাতু নলিনীর বাপের বাড়ির ঝি। সে নলিনীর সহিত আসিয়াছিল, অনেক দিনের লোক। বিশেষে নলিনীকে অত্যন্ত স্নেহ করিত, তাই সে নলিনীকে আজ বিলক্ষণ 10 কথা জানাইয়া দিল।
বাটির মধ্যে সেই কেবল জানিত। সত্যবাবু বিলক্ষণ রাগ করিয়া বাহিরে শয্যা রচনা করিবার আদেশ দিয়াছেন। গভীর রাত্রে যখন শয্যায় শয়ন করিয়া চক্ষু মুদ্রিত করিয়া সত্যেন্দ্রনাথ পূর্ব স্মৃতি জাগাইয়া তুলিবার চেষ্টা করিতেছিলেন, যখন সেই বহু দিনগত প্রফুল্ল কমল সদৃশ সরলার মুখের সহিত নলিনীর মুখের ঈষৎ সাদৃশ্য আছে কিনা বিবেচনা করিতেছিলেন, যখন সরলার ভালোবাসার নিকট নলিনীর ভালোবাসা সাগরের নিকট গোষ্পদের জল ধারণ করিবার জন্য মনের মধ্যে ভীষণ ছটিকার উৎপত্তি করিতেছিল, তখন ধীরে ধীরে দ্বার খুলিয়া নলিনী সে গৃহে প্রবেশ করিল। সত্যেন্দ্র চাহিয়া দেখিল নলিনী। নলিনী আসিয়া সত্যেন্দ্রের পদতলে বসিল। সত্যেন্দ্র চক্ষু মুদ্রিত করিল। বহুক্ষণ এইভাবেই কাটিয়া গেল। দেখিয়া সত্যেন্দ্রনাথ বিরক্ত হইল। পার্শ্ব পরিবর্তন করিয়া পুরুষ ভাবে স্পষ্ট স্বরে কহিল, তুমি এখানে কেন? নলিনী কাঁদিতেছিল, কথা কইতে পারিল না। কান্না দেখিয়া ডেপুটি বাবু আর একটু ক্রুদ্ধ ভাবে বলিল, রাত হয়েছে, যাও ভিতরে গিয়ে শোগে। নলিনী কাঁদিতেছিল। এবার চক্ষের জল মুছিয়া সে বলিলে, তুমি শোবে চলো। সত্য ঘাড় নাড়িল, বলিল, আমার বড় ঘুম পেয়েছে, আর উঠতে পারবো না। কাঁদিলে সত্যেন্দ্র বিরক্ত হয়। নলিনী চক্ষের জল মুছিয়া স্বামীর কাছে আর সে কাঁদিবে না। ধীরে ধীরে পায়ের উপর হাত রাখিয়া নলিনী বলিল, এবার আমাকে ক্ষমা করো, এখানে তোমার বড় কষ্ট হবে, ভিতরে চলো। সত্যেন্দ্র আর ভিতরে যাইবে না প্রতিজ্ঞা করিয়াছে। সে বলিল, কষ্টের কথা এত রাত্রে আর ভেবে কাজ নেই, তুমি শোগে, আমিও ঘুমাই। নলিনী সত্যেন্দ্রকে চিনিত। সমস্ত রাত্রি সে আপনার ঘরে বসিয়া কাঁদাইয়া কাটাইল। বলি, ও হেমাঙ্গিনী, একবার দেখিয়া গেলে না, রাগারাগির ব্যাপার তুমি বোঝো ভালো, একবার মিটাইয়া দিবে নাকি? পরদিনে সত্যেন্দ্র বাটির ভিতর আসিল না, বা নলিনীর সহিত সাক্ষাৎ করিল না। নলিনীর একখানা পত্র মাতু সত্যেন্দ্রের হাতে দিয়াছিল। সে সেখানা না পড়িয়াই মাতঙ্গিনীর সম্মুখে চিড়িয়া ফেলিয়া দিয়া বলিল, এসব আর এনো না। 4-5 দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় আসিয়া পৌঁছিলেন। হঠাৎ দাদাকে দেখিয়া নলিনী অতিশয় সন্তুষ্ট হইল, কিন্তু ততোধিক বিস্মিত হইল। দাদা যে? নরেন্দ্রবাবু নলিনীর সহিত সাক্ষাৎ করিয়া হাসিয়া বলিলেন, বাড়ি যাবার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন বোন? ব্যস্ত কথাটার অর্থ নলিনী তখনই বুঝিয়া ফেলিল। হাসিয়া সে বলিল, তোমাদের যে অনেকদিন দেখিনি। যেদিন স্বামীর চরণে প্রণিপাত করিয়া নলিনী দাদার সহিত গাড়িতে উঠিল, সে রাত্রে সত্যেন্দ্রনাথ একটুকু ঘুমাইতে পারিল না। সমস্ত রাত্রি ধরিয়া সত্যেন্দ্র ভাবিতেছিল, এতটা না করিলেও চলিতে পারিত। অনেকবার সত্যের মনে হইয়াছিল, এখনো সময় আছে, এ সময়ে গাড়ি ফিরাইয়া আনি। কিন্তু হাইরে অভিমান, তাহারই জন্য নলিনীকে ফিরাইয়া আনা হইল না। যাইবার সময় মাতুও সঙ্গে গিয়াছিল।
সেই কেবল যাইবার যথার্থ কারণ জানিত। নলিনী মাতুকে বিশেষ করিয়া বলিয়া দিয়াছিল যেন সে বাটিতে কোনো কথা না বলে। নলিনী মনে করিল এই কথা প্রকাশ করিলে স্বামীর অপযশ করা হইবে। ভালো হোক আর মন্দ হোক, তাহার স্বামীকে লোকে মন্দ বলিবার কে? পিতৃগৃহে যাইয়া নলিনী পিতামাতার চরণে প্রণাম করিল, ছোট ভাইটিকে কোলে লইল। শুধু সে হাসিতে পারিল না। মা বলিলেন, নলিনী আমার একদিনে গাড়ির পরিশ্রমে একেবারে শুকিয়ে গেছে। কিন্তু সে শুষ্ক মুখ আর প্রফুল্ল হইল না। পৃথিবীতে প্রায়ই দেখা যায় একটা সামান্য কারণ হইতে গুরুতর অনিষ্টের উৎপত্তি হয়। শূর্পণখার ঈষৎ চিত্ত চাঞ্চল্যই স্বর্ণলঙ্কা ধ্বংসের হেতু হইয়াছিল। অকিঞ্চিৎকর রূপ লালসার জন্য শুধু ট্রয়নগর ধ্বংস হইয়া গেল। মহানুভব রাজা হরিশ্চন্দ্র অতি সামান্য কারণে অমন বিপদগ্রস্ত হইয়াছিলেন। জগতে এরূপ দৃষ্টান্ত বিরল নহে। এখানেও একটা সামান্য অভিমানে ভীষণ বিপত্তি ঘটিয়া উঠিল। সত্যেন্দ্রনাথের দোষ দেব কি? নলিনী কখনো অভিমান করে নাই। স্বামীর কষ্টের কথা মনে করিয়া সে নীরবে সমস্ত সহ্য করিত। হার পারিল না। সে ভাবিল, এই ক্ষুদ্র কারণে যে স্বামী কর্তৃক পরিত্যক্ত হয় সে মরে না কেন? দারুণ অভিমানে নলিনী শুকাইতে লাগিল। ওদিকে সত্যেন্দ্রর অভিমান ফুরাইয়া গিয়াছে। এক দণ্ড না থাকিলে যাহার চলে না, তাহার এই মিছা অভিমান কতদিন থাকে? অভিমান দারুণ কষ্টের কারণ হইয়া দাঁড়াইছে। সত্যেন্দ্র প্রত্যহ চাহিয়া থাকে, আজ হয়তো নলিনীর পত্র আসিবে, হয়তো সে লিখিবে, আমায় লইয়া যাও। সত্যেন্দ্র ভাবে, তাহা হইলে মাথায় করিয়া লইয়া আসিব, আর কখনো এরূপ অন্যায় ব্যবহার করিব না। কিন্তু ভবিতব্য কে অতিক্রম করিবে? যাহা হইবার তাহা হইবেই। তুমি আমি ক্ষুদ্র প্রাণী মাত্র। আজকাল করিয়া 6 মাস কাটিয়া গেল। হতভাগিনী কোনো কথা লিখিল না। পাপিষ্ট সত্যেন্দ্রনাথ ভাঙিল, কিন্তু মচকাইল না। 6 মাস কাটিয়া গেল। ক্রমশ সত্যেন্দ্রনাথের অসহ্য হইল। লুপ্ত অভিমান আবার দৃপ্ত হইয়া উঠিল। ক্রোধ আসিয়া তাহাতে যোগ দিল। হিতাহিত জ্ঞান রহিত সত্যেন্দ্রনাথ নিজের দোষ দেখিল না। ভাবিল, যাহার অহংকার এত, তাহার প্রতিশোধ তদ্রূপ প্রয়োজন। কেহই নিজের দোষ দেখিল না। সেই অর্ধমিলিত হৃদয় দুইটি আবার চিরকালের জন্য বিভিন্ন হইয়া চলিল। যৌবনের প্রারম্ভে সংকুচিত লতাকে খেয়ে টানিয়া বাড়াইয়াছিল, কিন্তু আর সহে না। এবার ছেড়িবার উপক্রম হইল। সত্যেন্দ্রনাথ, তোমার দোষ দেই না, তাহারও দেই না। দুইজনেই ভুল করিয়াছ, দোষ করো নাই। ভুল দেখাইতে পারিলে আত্মগ্লানি কাহার যে অধিক হতো, তাহা ভগবানই জানেন। আমরাও বুঝিতে পারিতাম না, তোমরাও পারিতে না। বুঝিতে পারি না কি আকাঙ্ক্ষায়, কি সাধ পূর্ণ করিতে তোমরা এতটা করিলে। সাধ মিটে না, মিটাইবার ইচ্ছাও নাই। কি সাধ তাহাও হয়তো ভালো বুঝিতে পারি না। তথাপি কাতর হৃদয় কি
কি একটা অতৃপ্ত আকাঙ্ক্ষায় সকল সময়ই হা হা করিয়া ওঠে। কি যে হয়, কেন যে অদৃশ্য গতি ওই লক্ষ্যহীন প্রান্তে পরিচালিত হয়, কিছুতেই তাহা নির্ণয় করা যায় না। যাহা ঘটিবার তাহা ঘটিবে। ইচ্ছা হইলেও মনের সহিত দ্বন্দ্বযুদ্ধ করিয়াও তোমাকে অপরাধ হইতে অব্যাহতি দিব কি? অমন রূপে গুণে বউ পুত্রের পছন্দ হয় না। গৃহিণীর বড় দুঃখ। অমন চাঁদপানা বউ লইয়া ঘর করিতে পারিলেন না ভাবিয়া গৃহিণী অত্যন্ত বিমর্ষ হইয়া আছেন। জননীর শত চেষ্টাতেও পুত্রের মত ফিরিল না। এখন আর উপায় কি? ছেলেরই যদি পছন্দেই হইল না, তখন কিসের বউ? ছেলের আদরেই তো বউয়ের আদর। আর আমারই বা হাত কি? নিজে দেখিয়া শুনিয়া বিবাহ করিলে আমি কি আটকাইতে পারি? ইত্যাদি মৃদু বচন আওড়াইতে আওড়াইতে অভ্যাসানুসারে গৃহিণী বরণডালা সাজাইতে বসিলেন। 2 বৎসর পূর্বে হরদেব বাবুর মৃত্যু হইয়াছিল, সে কথা স্মরণ হইল। চক্ষে জল আসিল। আবার নলিনীর কথা মনে পড়িল। জলবেগ আরো বর্ধিত হইল। কি জানি কেমন বউ আসবে। কর্তা বাঁচিয়া থাকিলে বোধহয় পোড়া কপালের এই দুরাবস্থা দেখিতে হইত না। সত্যেন্দ্র বিবাহ করিয়া আসিল। মা বউ বরণ করিয়া ঘরে তুলিল। আবার পোড়া চোখে জল আসিল। জল মুছিতে মুছিতে তিনি বলিলেন, চোখে কি পড়েছে? কেবল জল আসছে। গিরিবালা বড় মুখ ফোড়বি। বিশেষ নলিনীর সহিত তাহার বেহান পাতানো ছিল। সে বলিয়া ফেলিল, এই বয়সে 3 বার, আরো কতবার চোখে কি পড়বে কে জানে। কথাটা গৃহিণী শুনিলেন, সত্যেরও কানে গেল। কাল সাধের ফুলশয্যা। কোথা হইতে একটা ভারী জমকালো রকম তত্ত্ব আসিয়াছে। বরকনের ঢাকায় শাড়ি, ধুতি, চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের। কনের বারাণসী চেলিখানির মতোই সুন্দর চেলি গ্রামে ইতিপূর্বে কেহ দেখে নাই। সকলেই জিজ্ঞাসা করিতেছে, কোথাকার তত্ত্ব? একবার ঢোক গিলিয়া বলিতেছেন, সত্যের একজন বন্ধু পাঠিয়েছি। গৃহিণীর চক্ষের জল চাপিয়া, যথার্থ সংবাদ চাপিয়া, হাসি কান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টান্নাদি বন্টন করিলেন। সকলে যে যাহার ভাগ লইয়া চলিয়া গেল। যাইবার সময় রাজবালা বলিল, বেশ তত্ত্ব করেছি। নিত্যকালী বলিল, তার হবে না, বড়লোক তত্ত্ব পাঠাইলে এমনই পাঠায়। ক্রমশ এ কথা চাপা পড়িল। তখন যোগমায়া বলিল, আচ্ছা, আবার বিয়ে করলে কেন? জ্ঞানদা কহিল, কি জানিব, অমন রূপে গুণে বউ, কে জানে, ওসব বোঝা যায় না। রামমণি জাতিতে নাপিতের কন্যা, তবে অবস্থা ভালো, দেখিতেও মন্দ নহে। এই নাকতে সামান্য চাপা মাত্র। কোনো কোনো পরশ্রীকাতর লোক তাহার চোখেরও দোষ দিত, বলিত হাতির চেয়েও ছোট চোখ। যাক, এ নিন্দাবাদে আমাদের প্রয়োজন নেই। রামমণি একটু হাসিয়া বলিল, তোমাদের যদি কটে বুদ্ধি থাকতো তাহলে কি আর কথা বলো? চুরি সর্বদা যে ফিক ফিক করে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহ হয়েছিল। স্বভাব চরিত্র মন্দ লোক, স্বভাব চরিত্র মন্দ, না হলে চাকরি স্থান থেকে তাড়িয়ে দেয়, আবার বিয়ে করে। মুখে কিছু না বলিলেও কথাটাও উপক্রম করিয়াছে। না হইয়া থাকে, একবার সত্যেন্দ্রনাথকে দেখো। ঘৃণা করিতে ইচ্ছা হয়, স্বচ্ছন্দে ঘৃণা করো, ঘৃণা করো, সহানুভূতি প্রকাশ করিও না।
ঘৃণা করো, কিছু বলিবে না, দয়া করিও না, মরিয়া যাইবে। পাপী যদি মরিয়া যায়, প্রায়শ্চিত্ত ভোগ করিবে কি? সত্যেন্দ্র শান্ত জীবনের প্রত্যেক দিন এক একটা দুঃসহ বোঝা লইয়া আসে। সমস্ত দিন ছটপট করিয়াও যেন সে বোঝা আর নামাইতে পারে না। সত্যেন্দ্রর মাঝে মাঝে বোধ হয় যেন তাহার অতীত জীবন সমস্ত বিস্মৃত হইয়া গিয়াছে। শুধু কিছুতেই ভুলিতে পারে না তাহার সাধের নলিনী পাবনার চরিত্রহীনা হইয়াছিল, তাই সে তাহার স্বামী কর্তৃক পরিত্যক্ত হইয়াছে। প্রায় 2 মাস গত হইল সত্যেন্দ্রনাথের বিবাহ হইয়াছে। আজ একখানা পত্র ও একটি ছোট্ট পার্সেল আসিয়া সত্যেন্দ্রর নিকট পৌঁছিল। পত্রটি নলিনীর দাদা নরেন্দ্রবাবুর। সেখানে এই: সত্যেন্দ্রবাবু, অতি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি, সে কেবল আমার প্রাণাধিকা ভগিনীর নলিনীর জন্য। মৃত্যুর পূর্বে সে অনেক করিয়া বলিয়া গিয়াছে যেন এই অঙ্গুরীয়টি আপনার নিকট অনুপ্রাণিত হয়। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ডেইলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।